আহমদ, 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথায় তোমাদের খবর কি? স্যার সিদ্দিক স্যারের ক্লাস চলতেছে স্যার। কেন রুটিন? স্যার একটু লেটে শুরু করছে তো স্যার, এই জন্য ওনার ক্লাস মনে হয় আর 5 মিনিট লাগতে পারে, শেষের পথে। ও, 35 তো বাজে অলরেডি, 35 তো বাজে। সিদ্দিক স্যার কি ক্লাস নেয়? স্যার স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন। আচ্ছা, কয়টা ক্লাস নিছেন? আজকে প্রথম ক্লাস। ও আচ্ছা, তোমার বাসা কোথায়? স্যার আমি থাকি পুরান ঢাকাতে স্যার, নারিন্দা। আচ্ছা, নারিন্দা কোন জায়গায়? স্যার নারিন্দা নূর মসজিদের পাশে, মুরগিডোলার কাছে। নূর মসজিদ। জি স্যার, এই দুপখোলা মাঠের অপোজিটে যে ব্রাক ব্যাংক আছে, ওই ব্রাক ব্যাংকের রাস্তাটার অপোজিটে। খোলা মাঠের অপোজিটে, মানে ওই যে ওই আমাদের ওই খেলা মুরগিডোলা টেলা মোড় হইলে, থেকে 2-3 মিনিট লাগে। খেলা টেলা হইলে যেদিক দিয়ে বাস ঢুকে জি স্যার, ওই সাইডে জি স্যার ওইদিকে। মাঠে যায় না, মনে হয় মাঠে বাস ঢুকতেছে যে সাইডটা দিয়ে, মানে এটা কোন পাশ এটা? না না, ওই সাইডে না, ওইটা তো গ্যান্ডারিয়া, হ্যাঁ, উত্তর পাশে। ও আচ্ছা, উত্তর পাশে ওই যমুনা ব্যাংকের পাশ দিয়ে। যে রোডটা দয়াগঞ্জের দিকে গেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রোডের সাইডে। ও, ও আচ্ছা, নূর মসজিদ। নূর মসজিদ তো রাস্তার বামে। জি স্যার, জি স্যার, হ্যাঁ জি হ্যাঁ। স্যার, ব্রাক ব্যাংকের অপোজিটে। ও আচ্ছা আচ্ছা, ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক আর যমুনা ব্যাংক পাশাপাশি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বিল্ডিং এ। এক জি স্যার। বিল্ডিং এর পাশাপাশি। হুম। তুমি কোন পাশে থাকো, মানে যমুনা ব্যাংক বা ব্র্যাক ব্যাংক যে পাশে, ওই পাশে নাকি মসজিদের পাশে? না, অপোজিটে, নূর মসজিদের পাশের বিল্ডিং একদম। মসজিদের পূর্ব পাশে? জি স্যার। মসজিদের পূর্ব পাশে। ওই যে জি বেগমগঞ্জ, স্যার। হ্যাঁ বেগমগঞ্জ বলে।
জি স্যার বেগমগঞ্জ ল্যান্ড, জি স্যার। বেগমগঞ্জ। হ্যাঁ, এখানে কতদিন ধরে আছো? আমি স্যার এখানে এই তো এই বছরে উঠছি, এর আগে গ্যান্ডারিয়া ছিলাম। ও, ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমরা লেট, আমি তো নিজে অনেক সময় লেট হই। স্যার ক্লাস ছিল যে স্যার, মানে এবারে রুটিনটা স্যার কেমন জানি হয়ে গেছে, একেবারে সাথে সাথে ক্লাস, একটা মানে কোনো গ্যাপ নাই। অন্তত 10 মিনিটের একটা গ্যাপ থাকলেও ভালো হইতো স্যার প্রত্যেকটা ক্লাসের। হ্যাঁ হ্যাঁ, একটু গ্যাপ দেওয়া উচিত। জি স্যার, অনলাইন তো মাঝখানে একটু গ্যাপ থাকলে ভালো হয়। এটা চেয়ারম্যান স্যারকে বলতে পারো। চেয়ারম্যান স্যার কি তোমাদের কোনো ক্লাস নিচ্ছেন? ইয়েস স্যার। না স্যার। না স্যার, না স্যার। তোমাকে বললে হতেই পারে। শাকিলের ওখানে আমার একটা কি হরিণ দেখা যাচ্ছে নাকি? জি স্যার, জেনুইন হরিণ নাকি? হরিণের বাচ্চা স্যার। এটা কোথায়? হ্যাঁ স্যার, স্টিকার হরিণ। কোথায়? এটা পূর্বাচল 300 ফিটে স্যার। পূর্বাচল স্যার 300 ফিট। আচ্ছা, হরিণ পাওয়া যায় এরকম দেখা যায়? জি স্যার। ওই যে দেখলাম সাতক্ষীরায় হরিণের 10 কেজি মাংস সহ একজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আর হরিণের মাংস খাইছেন স্যার? হ্যাঁ, তা খেয়েছি অবশ্য, যদিও খাওয়া উচিত নয়, কিন্তু খেয়েছি। স্যার মজা না স্যার? হ্যাঁ, মজা, মানে একটু ডিফারেন্ট টেস্ট আর কি। জি স্যার। তুমি খেয়েছো? জি স্যার, আমিও খাইছি স্যার, আমার অনেক ভালো লাগে। তোমার বাড়ি? মাছটা অনেক নরম স্যার, সুতা একেবারে। তোমার বাড়ি? আমার বাড়ি স্যার ঝালকাঠি। ঝালকাঠি। আচ্ছা, সেখানে কি হরিণ পাওয়া যায়? হরিণের মাংস? না স্যার, আমার দাদু ছিলেন স্যার সাতক্ষীরায়, সুন্দরবনের ওখানে ছিলেন অনেকদিন, তো তখন আর কি খাইছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই তো, সাতক্ষীরায় অ্যাভেলেবল আর কি। সাতক্ষীরায় এক সময় নাকি ওই যে বাজারে প্রকাশ্যে বিক্রি হতো, মানে হরিণের মাংস হ্যাঁ প্রকাশ্যে স্যার। বেচে কিনা হচ্ছে। এখন মনে হয় এটা নাই। তারপরে হোটেল টোটেলে, মানে যেমন ধরো আমরা অনেক সময় হোটেলে ঢুকে গরু কি কি আছে, গরুর গোস্ত, মুরগির মাংস, হ্যান ত্যান এইসব বলে না, ওখানে এরকম বলে যে হ্যাঁ। হরিণের মাংস আছে। এখন মনে হয় ওগুলো নাই আর কি। আছে, মোটামুটি টেস্ট আছে, আমি খেয়েছি। তবে একটু ভিন্ন আর কি, বোঝা যায় যে আলাদা একটা। নরমাল মাংসের চেয়ে ভিন্ন। গরুর মতো না, খাসির মতো না, মানে আলাদা, ডিফারেন্ট অবশ্য, তাই না? কিছুটা মানে ভাবে থাকে আর কি, স্বাতন্ত্র্য আছে। তারপরে উটের মাংস খেয়েছো তোমরা? উটের মাংস জি না স্যার। স্যার, উট খাওয়া হয়নি। জি স্যার। খেয়েছো? জি স্যার। আচ্ছা, কোথায় খেলে? স্যার, কোথায় খেলে? আব্বু ওই যে ঢাকায় একটা উটের কি জানি আছে। স্যার ঢাকায় তো একটা উটের উটের খামার ইয়ে আছে, আছে, উটের ওখান থেকে খামার। আব্বু, হ্যাঁ খামার আছে, জি স্যার, ওখান থেকে আনছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, অত মজা না, সৌদি আরব থেকে আনছিল আমার আব্বু। স্যার একটু টক টক, একটু কেমন জানে। হ্যাঁ, মানে নষ্টটা খাইছিলেন, না না, আসলটা খান। না, না, স্বাদটাই জানি একটু কেমন। হ্যাঁ, এটা আসলে একটু স্বাদটা ভিন্ন টাইপ আর কি। মানে আমিও খেয়েছিলাম, আমার ছোট ভাইয়ের শ্বশুর একবার কোরবানিতে উট কিনছিল আর কি।
তো উনি দিছিলেন। তো ওইখানে দেখলাম যে ওটার স্বাদটা একটু ভিন্ন রকম, এবং ওটা হইতে পারে যে মানে আরবরা বা যেসব অঞ্চলে উট হয় তারা যেভাবে রান্না করে খায় ওই মানে স্টাইলটা হয়তো মানে আমরা জানি না, সেই কারণে হইতে হয়। পারে। রাজস্থানে তো উট আছে, রাজস্থান ইন্ডিয়ার, জি স্যার, ইন্ডিয়ায়। সেখানে উট আছে, তো উট অ্যাভেলেবল রাজস্থান। ওই যে কি একটা সিনেমাতে দেখায় না, দেখছো নাকি সেই সিনেমাটা? হঠাৎ বৃষ্টি স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট। হঠাৎ বৃষ্টিতে সেই উটের দেখায়, মরুভূমি দেখায়, উট বেড়াচ্ছে, সেখানে উট দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। মোটামুটি সোনালী। হ্যাঁ, মোটামুটি 8 কতজন? তোমাদের পার্টিসিপেন্ট তো আরো বাড়া উচিত। তো শুরু করি না? মিন রেসিডুয়াল লাইফ ফাংশন মানে রেসিডুয়াল লাইফ ফাংশনের মিন। It measures the expected remaining lifetime of an individual at age t. মানে একটা পার্টিকুলার বয়সে যে রিমেইনিং লাইফ টাইম আছে তার এক্সপেক্টেড ভ্যালু বের করে এই মিন রেসিডুয়াল লাইফ ফাংশন। যেমন এখানে আমরা একটা ইয়ে করেছি, মানে তোমার কি বলে এটাকে, এটা একটা মানে চিত্র আঁকা হয়েছে। এখানে দেখা যাচ্ছে স্মল টি, এখানে এই স্মল টি দ্বারা আমরা বোঝাচ্ছি অলরেডি সার্ভাইভ, মনে করো কত 40 বছর। আর এই পাশে ক্যাপিটাল টি দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল লাইফ টাইম। এটা কত হইতে পারে, 60, 70, 80, 90, এনিথিং। মানে এই টি বছর বয়সে থেকে আমরা কতদিন আর বাঁচতে পারি সেটার যদি একটা এক্সপেকটেশন বের করি, একটা মিন ভ্যালু বের করি, তাহলে সেটাই হবে মিন রেসিডুয়াল লাইফ টাইম, তাই না? এই যে এখানে আবার অ্যারো দিয়ে বোঝানো হয়েছে যে এই সময়টাই হচ্ছে রিমেনিং লাইফ টাইম, মানে যে বয়স থেকে আমরা চিন্তা করতেছি সেইখান থেকে ধরে যতদিন সে বাঁচে ওই সময়টা হলো অ্যাকচুয়াল লাইফ টাইম, যে পর্যন্ত সে বাঁচবে। তাহলে 40 থেকে ধরো 60, তাহলে 20 বছর হচ্ছে তার রিমেইনিং লাইফ টাইম, তার এক্সপেক্টেড ভ্যালু। আচ্ছা, এক্সপেক্টেড ভ্যালুই কিন্তু কি বলতো? এক্সপেক্টেড ভ্যালু দ্বারা আমরা কি বুঝাই? কেউ বলতে পারো একটা ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু কি বুঝায়? মিন স্যার। মিন। তাহলে ওইটাই আর কি, মানে মিন রেসিডুয়াল লাইফ ফাংশন বলতে আমরা বুঝবো রেসিডুয়াল লাইফ টাইমের এক্সপেকটেশন নিলেই আমরা সেটা পাবো, মিন পাওয়া যাবে। ম্যাথমেটিক্যালি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ m of t, মানে m of t দ্বারা চিহ্ন করা হচ্ছে, মিন শব্দটা আছে সেই জন্য হয়তো, ইকুয়াল টু এক্সপেকটেশন অফ রিমেইনিং লাইফ টাইম গিভেন অ্যালাইভড এট টাইম t, মানে কন্ডিশন হচ্ছে টি টাইমে সে জীবিত আছে, তাই না? একটা সময়ে জীবিত থাকলেই তো আমরা এক্সপেক্টেড লাইফ টাইম ওই সময়ের সাপেক্ষে আমরা বের করতে পারবো। হ্যাঁ, তাকে তো জীবিত থাকতে হবে, মরে গেলে তো আর তার এক্সপেকটেশন লাইফ টাইম বলে কিছু নাই যে মরে গেছে। তাহলে এক্সপেকটেশন অফ টি মাইনাস টি, ওই যে উপরের ডায়াগ্রাম অনুযায়ী অ্যাকচুয়াল টাইম থেকে অ্যাকচুয়াল যতদিন বাঁচছে তার থেকে যেখান থেকে আমরা হিসাব করেছি সেটা যদি বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে রিমেইনিং লাইফ টাইম। তারপরে গিভেন দিয়া টি গ্রেটার দ্যান ইকুয়াল টু টি, এর দ্বারা আমরা বুঝাই অ্যালাইভড এট টাইম টি ইকুয়াল টু, এটা কিভাবে বের করব? t
to infinity x minus t f t x dx probability of t greater than equal to t, that is এটা হচ্ছে বাই ডেফিনেশন, এটাই হচ্ছে ডিফাইন, এটাই সূত্র। এইভাবে আমরা বের করব এক্সপেক্টেশন অফ t মাইনাস t কে। বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে কি t থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি মানে কি, এখানে কি বোঝাচ্ছে? অনন্তকাল নয় নিশ্চয়ই। কি বোঝাচ্ছে? অনির্ধারিত একটা টাইম, সেটা ওই যে 50 বছর 60 বছর 70 এনিথিং হতে পারে, যে কয়দিন সে বাঁচে, এটা অনির্ধারিত একটা টাইম, সেই জন্য t টু ইনফিনিটি অনির্দিষ্ট। x মাইনাস t মানে এখানে x ভেরিয়েবল ব্যবহার করলাম, কারণ t থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করব, সেখানে আবার t চলে আসবে। আচ্ছা, তারপরে f সাফিক্সে t লেখা হয়েছে, মানে মূলত t চলকের এটা ফাংশন, হ্যাঁ, কিন্তু x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর নিচে আছে ওই যে গিভেন দিয়ে যদি থাকে তাহলে গিভেনটা নিচে হয় probability of t greater than equal to t। তাহলে আমরা m of t that is mean residual life function equal to পেলাম এই রিলেশনটা বা এই সূত্রটা। এখন আমরা দেখব রিলেশনশিপ বিটুইন mean residual lifetime and survival function। mean রিলেশনশিপ মানে mean residual life function এবং survival ফাংশনের ভিতর একটা রিলেশন এস্টাবলিশ করা হবে। তাহলে এখানে দেখো mean residual lifetime মেজার্স হয়ে যে মানে দ্যাট ইজ ডেফিনেশন দিয়ে ওই আগের কথাগুলি বলা হয়েছে বলে আমরা ওই ইয়েটা বের করলাম, ফর্মুলাটা বের করলাম, এটাকে বললাম 1। এই যে একটু আগে যেটা ডিফাইন করেছি। না, উপরের যে অংশটা আছে সেটা লেখা হলো, সেটার মান আগে বের করব। t টু ইনফিনিটি x মাইনাস t f t x dx। এখানে এই যে ইন্টিগ্রেশন করা হলো, এটা কোন সূত্র ধরে করা হলো বলো? এই যে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, হ্যাঁ কন্টিনিউয়াস। না না না, বুঝলাম কন্টিনিউয়াস, এটা তো ভেরিয়েবলটাই কন্টিনিউয়াস, কিন্তু একটা সূত্র ধরে তো এই মানটা বের করা হয়েছে। কি সূত্রটা কি? এটা আসলে কি ইউবি এর সূত্র বের করা আছে, মানে দুইটা চলকের গুণফল, দুইটা চলকের গুণফলের ইন্টিগ্রেশন করার যে ফর্মুলা সেটা ইউজ করা হয়েছে। পড়েছো না তোমরা ইউবি? পড়েছো না ইন্টারমিডিয়েটে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওইভাবে আর কি ইউবি এর সূত্র অনুযায়ী এই ইন্টিগ্রেশনটা করা হয়েছে। ইউবি এর সূত্র অনুযায়ী এখানে দেখো x মাইনাস টি যেটা, সেটা হচ্ছে ইউ ধরো, আর f of x সাফিক্সে টি আছে, এটা হচ্ছে ভি। তাহলে ইউবি আছে, তাহলে ইউবি থাকলে সেটা ইন্টিগ্রেশন করার সূত্র কি? ইউটা গুণ আকারে থাকবে, ভি এর ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে আবার ইউ এর ডিফারেন্সিয়েশন করব, তার সাথে ভি এর ইন্টিগ্রেশন গুণ করব, পুরোটার আবার ইন্টিগ্রেশন করব, তাই না? সূত্রটা তো এরকম। তাহলে সেই অনুযায়ী এখানে x মাইনাস টি দ্যাট ইজ ইউ, ইউ কে গুণ আকারে রাখলাম, আর f of x এর ইন্টিগ্রেশন করা হলো, মাইনাস ddx x মাইনাস টি দ্যাট ইজ ইউ এর ডিফারেন্সিয়েশন, তাকে গুণ করলাম আবার ভি এর ইন্টিগ্রেশন দ্বারা, পুরোটার আবার ইন্টিগ্রেশন করলাম। এখন এই মানটা বের করতে হবে, এটাকে 2 নাম্বার বললাম বলে s of x equal to 1 minus f of x, ঠিক না? we know s of x equal to 1 minus f of x, ঠিক কি না বলো? তোমাদের কাছে লেখা আছে না? আমি যে শীট পাঠাই সেটা তোমরা একটু লিখে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, s of x equal to 1 minus f of x, এটা কোত্থেকে আসলো? সার্ভাইভাল ফাংশন। হ্যাঁ সার্ভাইভাল ফাংশন। হ্যাঁ,
এস অফ এক্স তো সার্ভাইভাল ফাংশন, কিন্তু এস অফ এক্স ইকুয়াল টু লিখেছি আমরা 1 মাইনাস এফ অফ এক্স। ওটা কিভাবে হয়েছে? গত দিনের লেকচারে ছিল। হ্যাজার্ড ফাংশন থেকে হ্যাজার্ড ফাংশন থেকে স্যার। হুম, স্যার ওই যে হ্যাজার্ড ফাংশন থেকে। প্রবাবিলিটি ছিল স্যার, দুইটার প্রবাবিলিটি সমান সমান 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেজার্ড ফাংশন না, এখানে হেজার্ড ফাংশন না, মানে তোমার এস অফ হেজার্ড ইয়ে করতে গিয়ে আমরা রিলেশন করতে গিয়ে এটা লিখছিলাম, হেজার্ড ফাংশনের সাথে রিলেশন করতে গিয়ে এটা আমরা লিখেছিলাম, ওইখানে কিন্তু ইউজ করছিলাম স্যার। হ্যাঁ ইউজ করেছিলাম, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে কি এস অফ এক্স প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ ওই যে এস অফ এক্সটা হচ্ছে কি, টি ভেরিয়েবল যদি হয় ক্যাপিটাল টি দ্বারা সেটাকে প্রকাশ করা হবে probability of capital T greater than equal to T s of x plus f of x যেটা সেটা হচ্ছে probability of capital T less than equal to small t। তাহলে একটা হচ্ছে greater than equal to probability, আরেকটা হচ্ছে less than equal to probability, এই দুইটা probability যোগফল 1, সেই সূত্র অনুযায়ী এটা এখানে লেখা হয়েছে, এটা তোমরা মনে রাখবে, এটা এইভাবে আসছে s of x equal to 1 minus f of x, মানে সাইড টেস্ট করে আমরা লিখেছি, তারপরে d s of x equal to minus d f of x dx, এটা দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন করলাম দুই পাশে, এইভাবে লেখা যায়, d লিখলাম s of x minus d দিয়ে, মানে দ্যাট ইজ 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, সুতরাং ওইটা আর লেখার দরকার নাই, d f of x এইভাবে রেখে দিলাম এবং dx, মানে ইন্টিগ্রেশন সাইন, কি বলে ডিফারেন্সিয়েশনের চিহ্ন, that implies d s of x equal to, ওই যে দেখো d f of x মানে ক্যাপিটাল f of x এর ডিফারেন্সিয়েশন, ক্যাপিটাল f of x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডেনসিটি ফাংশন। হ্যাঁ, স্মল f of x হয়, ক্যাপিটাল f of x এর ডিফারেন্সিয়েশন করলে স্মল f x হয়, মানে দ্যাট ইজ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, ক্যাপিটাল f of x টা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, তার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা অলওয়েজ ট্রু, যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা সত্য। তাহলে এখানে আমরা স্মল f of x লিখলাম, আর আগে মাইনাস ছিল সেটা থাকলো, এটাকে বললাম 3, তাহলে ইউজিং 3 into we get, হ্যাঁ মানে 2 এ আমরা 3 এর সম্পর্কটা ব্যবহার করব, এখানে ছিল t to infinity, মানে বাম পাশে যা ছিল তাই থাকলো, ইকুয়াল টু দিয়ে মাইনাস দিয়ে ওখানে x minus t, মানে f of x dx এর পরিবর্তে মাইনাস d s of x আমরা লিখতে পারি 3 নাম্বার রিলেশনের ভিত্তিতে, f of x এর পরিবর্তে এটা লিখতে পারি, তার আগে একটা মাইনাস আসবে, তারপর এখানে t to infinity দিয়ে d dx x minus t আছে, x minus t আছে, এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, x এর ddx কত 1, x এর ddx 1 মাইনাস t, t এর ddx 0 হবে, কারণ আমি তো ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে, সুতরাং t টা এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে 1 মাইনাস 0 মানে ওই যে প্রথম অংশটুকু থেকে আসলো, আর এখানে ইন্টিগ্রেশন দিয়ে f of x আছে, f of x dx আছে, সেটার মান 3 নাম্বার থেকে বসিয়ে দিলাম, ইকুয়াল টু দেখো মাইনাস x মাইনাস t s of x t to infinity প্লাস এখানে t to infinity দিয়ে এখানে জাস্ট এখানে আবার আমরা মান বসাইছি, মানে কিভাবে আসলো সেটা,
ওই যে দেখো ডি এস অফ এক্স, এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি হয়ে যাবে, শুধু এস অফ এক্স হয়ে যাবে। মানে ডিফারেন্সিয়েশন অফ এস অফ এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে সেটা শুধু এস অফ এক্স হয়ে যাবে। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে তার যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে পুরোনোটা আবার ফিরে আসে না, সেভাবে সেভাবে এস অফ এক্স হয়ে গেল। আর দ্বিতীয় অংশ থেকে ওই যে মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হলো, এবং দ্বিতীয় অংশ একই কাজ, মানে ওই যে ডি এস অফ এক্স আছে তার ইন্টিগ্রেশন, মানে এস অফ এক্স এর ডিফারেন্সিয়েশন তার আবার ইন্টিগ্রেশন করলে শুধু এস অফ এক্স থাকবে, আর বাইরে ডি অফ এক্স আছে, ডিএক্স আছে সরি। এখন যদি মান বসাই তাহলে কি হবে, এখানে এক্স এর পরিবর্তে যদি ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি মাইনাস টি ইন্টু এস অফ ইনফিনিটি। এস অফ ইনফিনিটি মানে হচ্ছে কত, এস অফ ইনফিনিটি মানে কত, জিরো। জিরো, তাহলে ওই যে প্রথমটা লেখা হয়েছে মাইনাস জিরো প্লাস দিয়ে এবার টি যদি বসাই তাহলে এটাও জিরো হচ্ছে, তাই না? এক্স এর পরিবর্তে টি বসাতে হবে কারণ আমাদের চলকটা হচ্ছে এক্স, তাই না? তাহলে এইটাও জিরো হয়ে যাচ্ছে, পরের অংশটুকু শুধু থাকতেছে। আর আমরা এখানে লিখে দিছি যে সাইড নোটে লিখে আছে এস অফ ইনফিনিটি ইকুয়াল জিরো, দ্যাট ইজ প্রথম অংশ যে আমরা জিরোটা পেয়েছি সেটা কিভাবে পেয়েছি সেটা এখানে লেখা আছে। তাহলে এখানে কি দাঁড়ালো, উপরের অংশ থেকে আলটিমেটলি আমরা পেলাম টি টু ইনফিনিটি এস অফ এক্স ডিএক্স, উপরের অংশ ওইটা আবার লিখছি আর কি, ওটাকে 4 বলেছি। ইউজিং 4 in 1 we get, ওই যে উপরের যে অংশ আছে সেটার মান লিখলাম উপরে, আর নিচে যেটা ছিল সেটা ছিল কি, প্রবাবিলিটি অফ টি গ্রেটার দেন ইকুয়াল টু টি, তাই না? এটা ছিল। তাহলে এই প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি গ্রেটার দেন ইকুয়াল টু স্মল টি, হ্যাঁ, এটা ইকুয়াল টু এস অফ টি বাই ডেফিনেশন, তাই না? বাই ডেফিনেশন এটাই হচ্ছে এস অফ টি, তাহলে সেটা এখানে বসানো হয়েছে। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু রিলেশনটা পেয়ে গেলাম, কি পেলাম, এম অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন দিয়ে টি টু ইনফিনিটি এস অফ এক্স ডিএক্স এস অফ টি, which is the relation between mean residual lifetime and survival function. এখানে একটা ফিগার আঁকা হয়েছে, সেখানে আমরা দেখাচ্ছি মানে তোমার 0 টু ইনফিনিটি এক্স অ্যাক্সিসে টাইম দেওয়া হয়েছে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে এস অফ টি। হ্যাঁ, এখানে 1 পর্যন্ত আমরা লিখেছি, তারপর এখানে একটা কার্ভের শেড দেওয়া হয়েছে এবং শেড করা হয়েছে। এই শেডটাই হচ্ছে ওই অংশটুকু, মানে মিন অংশটুকু আর কি। দ্যাট ইজ, এখানে আমরা লিখে দিয়েছি, দেখো, the mean residual lifetime is the area under the survival curve to the right of t divided by s of t, মানে টি এর ডান পাশে যে এরিয়াটা আছে তাকে যদি আমরা s of t দ্বারা ভাগ করি তাহলে সেটাই হবে আমাদের মিন রেসিডুয়াল লাইফ ফাংশন বা লাইফ টাইম বা লাইফ কার্ভ। আচ্ছা, এরপরে কি লেখা হলো, the mean residual lifetime at t equal to 0 is m of 0 equal to expectation of t, মানে ওখানে আমাদের কি ছিল, ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ছিল, স্মল টি ইকুয়াল টু 0, সুতরাং সেটা লেখার দরকার নেই। আর গিভেন ছিল টি গ্রেটার দেন ইকুয়াল টু টি, তো ক্যাপিটাল টি গ্রেটার দেন ইকুয়াল টু 0, এখানে 0 হবে, 0 তো সবসময় হবে, এটা কন্ডিশন আর দরকার নাই, আর না লিখলেও চলে, শুধু এক্সপেকটেশন অফ টি লিখলেই ওই অর্থটা প্রকাশিত হবে। এখন ওই যে রিলেশন আছে, রিলেশনে আমরা যদি টি এর জায়গায়
জিরো বসায় দেই, তাহলে আমরা পাই 0 টু ইনফিনিটি এস অফ এক্স ডিএক্স উপরে, আর নিচে এস অফ জিরো। এস অফ জিরো মানে কত? 1। হ্যাঁ, এটা সাইডেও লেখা আছে। তাহলে আমরা এম অফ জিরো ইকুয়াল টু এইটা পাই, 0 to infinity s of x. That is, the mean residual life at t equal to 0 is the whole area under the residual survival curve. সার্ভাইভাল কার্ভের পুরো এরিয়াটাই বোঝাবে, কারণ এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0। 0 to infinity মানে কি পুরো এরিয়াটাই বোঝাচ্ছে। That is, m of 0 equal to এত এত। এখানে আমরা ফিগার রেখে দিয়েছি, মানে পুরো জায়গাটাকে বোঝাচ্ছে। তো এটা আমরা দেখলাম রিলেশনশিপ বিটুইন মিন রেসিডুয়াল লাইফ টাইম এন্ড সার্ভাইভাল ফাংশন। এরপরে একটা প্রবলেম এখানে আছে, দেখো, given that a lifetime random variable t has the following pdf. হ্যাঁ, একটা পিডিএফ দেওয়া আছে, এটা আছে কি f of t equal to এত। এটা কি ফাংশন? এক্সপোনেনশিয়াল স্যার। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, খুব পরিচিত আমাদের একটা ফাংশন। তাহলে এইটা আছে t greater than 0 থেকে গেল। Find mean residual life function at age t. Also find mean residual lifetime at t equal to 0. প্রথমে আমাদের মিন রেসিডুয়াল লাইফ ফাংশন বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো? মানে ওই যে উপরের রিলেশন অনুযায়ী মিন রেসিডুয়াল লাইফ ফাংশন যদি বের করতে চাই, তাহলে আমাদের এস অফ টি বের করা লাগবে। এস অফ টি বের করা লাগবে, তারপরে এস অফ এক্স কে ইন্টিগ্রেশন করা লাগবে। হ্যাঁ, এগুলো করলে আমরা পাবো। দেখি কিভাবে করেছে, একটু আগে দেখি আমরা। The PDF is এত। Mean residual life function m of t is given by m of t equal to এত। ওটাকে 1 নম্বর বললাম। We know survival function s of t is given by ওই যে s of t equal to 1 minus f of t। ওই যে একটু আগে যে রিলেশনটা এস্টাবলিশ করার সময় যেটা লিখেছিলাম, সেইভাবেই কিন্তু এটা লেখা হয়েছে। x এর পরিবর্তে এখানে t ব্যবহার করা হয়েছে। তাহলে s of t equal to 1 minus f of t। তাহলে f of t কি জিনিস সেটা আমরা লিখেছি, f of t equal to probability of t less than equal to t। তাই না? এটা বাই ডেফিনিশন, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা যদি আমরা বাইর করতে চাই, f of t equal to কি হবে? probability t less than equal to t, মানে নিম্ন সীমা থেকে, নিম্ন সীমা এখানে t মানে সাধারণভাবে বলা হয়েছে থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইকুয়াল টু দিয়ে 0 টু t, কারণ আমাদের নিম্ন সীমা হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে t। f of t dt, এখানে আমরা মান বসিয়েছি, মান বসিয়ে ইন্টিগ্রেশন করে আলটিমেটলি আমরা f of t ইকুয়াল টু এটা পেলাম। তাহলে ক্যাপিটাল f of t যদি পেয়ে যাই, তাহলে s of t ও পাওয়া যাবে। সুতরাং s of t হচ্ছে কি 1 minus f of t। তাহলে এটার মান পেয়ে গেলাম, এটাকে বললাম 2। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? দেখিও না শুনিও না স্যার, অনেক গুরুত্বপূর্ণ একটা পড়াচ্ছিল।
হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, কিন্তু কেটে কেটে কাটবো না। 40 মিনিট হয়ে গেছে মনে হয়, সেই জন্য অন্যদিকে যেতে হবে। যাই হোক, আমরা আবার পড়ি। তাহলে এখানে দেখো, আহ, উম, কোথায় ছিলাম? এই দুই দুই রিলেশন পেলাম, এস অফ টি পেলাম। এখন আমাদের উপরের যে জিনিসটা আছে এটা হচ্ছে কি, এস অফ এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে টি টু ইনফিনিটির ভিতরে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো ওই যে এস অফ এক্স আছে টি টু ইনফিনিটি, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি আলটিমেটলি আমরা এরকম পেয়ে যাচ্ছি। হুম, ইউজিং 2 and 3, মানে দ্যাট ইজ, এটার মান তোমরা বের করতে পারবে, তাই না? শোনা যাচ্ছে না? হ্যাঁ, এটা মান বের করা যাবে। এখন ইউজিং 2 and 3 উই গেট এত, এটা পেয়ে গেলাম, মানে ওই যে উপরের মানটা উপরে লিখেছি আর নিচেরটা, তাহলে 1/θ আলটিমেটলি পেয়ে গেলাম, মানে আমাদের একটা অংশ হয়ে গেল। এরপরে আমাদেরকে বলেছিল যে মিন রেসিডুয়াল লাইফ টাইম এট টি ইকুয়াল টু 0, এটা বের করতে বলা হয়েছে। তাহলে সেটা আমরা যদি করতে চাই, মিন রেসিডুয়াল লাইফ এট টি ইকুয়াল টু 0 ইজ গিভেন বাই এম অফ 0, মানে টি এর পরিবর্তে 0 বসালাম, তারপরে 0 টু ইনফিনিটি এস অফ এক্স ডিএক্স, এটার মান বের করলাম, মানে টি এর পরিবর্তে 0 বসায় আর কি, এটা পাওয়া গেল। এবং ওইখানে আমরা ওই যে সূত্র শিখেছিলাম সেই অনুযায়ী এম অফ 0 ইকুয়াল টু 1/θ হচ্ছে। তাহলে দ্বিতীয় অংশ আমাদের হয়ে গেল। এখন মিডিয়ান সার্ভাইভাল, এটা একটু লেখা হয়েছে এখানে, একটা ডেফিনেশন মূলত। হ্যাঁ, মিডিয়ান সার্ভাইভালটা কি জিনিস? Median survival is a statistic that refers to how long patients survive with a disease in general or after a certain treatment. সাধারণভাবে একজন পেশেন্ট যে কিরকম বাঁচে সেই সময়টা, হ্যাঁ, অথবা ট্রিটমেন্ট নেওয়ার পরে আর কি তার কতদিন বাঁচে, হাউ লং পেশেন্ট সার্ভাইভ, সেটার হিসাব পাওয়া যায় মিডিয়ান সার্ভাইভাল থেকে। It is the time expressed in months or years when half the patients are expected to be alive. যখন অর্ধেক রোগী বেঁচে থাকবে বলে মনে করা হয়, ওই সময়টা। It means that the chance of স্যার কথা survival, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যায় না? স্যার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত স্যার। তাহলে এটা কি শুনবে স্যার? হ্যাঁ, তোমাদের কথা তো আমি শুনতে পাচ্ছি।